বেশি ইম্পর্টেন্ট একটা লাইফে আমাদের এখন পার্ট হলো ইমোশনালি ইন্টেলিজেন্ট হওয়া। সবচেয়ে বড় ভুল হলো মেন্টর চুজ না করা। ওকে। ওই মানুষটাকে চুজ করলে না আপনার নেক্সট 5 ইয়ার্স জার্নিতে আপনি কি করতে চান সে আপনাকে গাইড করে দিবে। আমরা নিজেদেরকে নিয়ে ভাবি না, আমরা প্রিপারেশন নেই না। একটা বইয়ের নাম লিখছে, তখন আমি বলি, "আচ্ছা ওই বই থেকে একটা ছোট্ট একটা টেক অ্যাওয়ে বলো তো?" তখন সে বলতে পারবে না বিকজ সে কপি করে এনেছে। সো আমার কাছে মনে হয় যে বি genuine. We don't know how to talk, we don't know how to write, we don't know how to give a speech. সুপারভাইজার থেকে মেন্টরিংটা নিতে হবে এই কারণে বিকজ আপনার সুপারভাইজারই জানে যে আপনার থেকে তার এক্সপেকটেশন কি অ্যান্ড কিভাবে পারফর্ম করলে আপনি বেটার করতে পারবেন। আমরা কিন্তু কখনো কোম্পানি লিভ করি না, বস লিভ করি। আপনার ইমিডিয়েট সুপারভাইজার যদি ভালো মেন্টর না হয়, আপনাকে পজিটিভলি গ্রো না করে লিভ দ্য প্লেস। আই এম সরি, আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড কথাটা বলবো। প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান রানা। আজকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি গল্পগ্রাফির নতুন এপিসোডে। আজকে আমাদের সাথে এমন একজন স্পেশাল গেস্ট আছেন, যার কর্পোরেট ক্যারিয়ার ২ দশকেরও বেশি সময়ের। তিনি কাজ করেছেন টেক্সটাইল অ্যান্ড আরএমজি সেক্টরে, উনি কাজ করেছেন ফুডস অ্যান্ড বেভারেজ সেক্টরে, টেলিকমিউনিকেশনসে, পেট্রোলিয়ামে, স্কিল ম্যানেজমেন্ট নিয়ে। সর্বশেষ উনি এখন আছেন ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের চিফ অপারেটিং অফিসার হিসাবে। তাহলে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের বিশেষ অতিথি জিয়াউদ্দিন মাহমুদ ভাই। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। থ্যাংকস কেমন ফর আছেন ভাইয়া? ইনভাইটিং মি। আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার সাথে আমার অনেকদিন থেকেই দেখা করার এবং কথা বলার ইচ্ছা। তো ফেস টু ফেস একটা লাইভ সেশন আমরা এরেঞ্জ করেছিলাম। আনফরচুনেটলি ওদিন হয়নি। তো জি, আজকে দেখা গেল যে একদম সরাসরি দেখা হয়ে গেছে। জি, আমার তো এর জন্য জন্য বেশ সৌভাগ্য। থ্যাংক বেশ ইউ। ভালো লাগছে। ভাইয়া, ১ম এ যদি আপনি আপনার ক্যারিয়ার নিয়ে, যেহেতু অনেক দিনের একটা জার্নি, খুব সংক্ষেপে যদি একটু আ বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। ওয়েল, আ ২০ বছর ধরে চাকরি করি। 20 ইয়ার্স হয়ে গেল। আমার ক্যারিয়ার মূলত শুরু হয়েছিল ২০০৩ সালে একটা গার্মেন্টস ফ্যাক্টরি থেকে আইটি অফিসার হিসেবে। সেখান থেকে আসলে আইটিতে কাজ করতে গিয়ে পরে কিছুটা মার্চেন্ডাইজিং এর প্রতি ইন্টারেস্ট গ্রো করল। সেখান থেকে আইটি অফিসার থেকে মার্চেন্ডাইজিং এ চলে গেলাম। তো ২০০৩ থেকে ২০১২ সাল পর্যন্ত আমি এই ইন্ডাস্ট্রিতেই ছিলাম। প্রোডাক্ট ডেভেলপমেন্ট, মার্চেন্ডাইজিং অ্যান্ড সেই সময় আমি ২ টা মাল্টিনেশনাল কোম্পানিতে কাজ করা হয়েছিল। অ্যান্ড ২০১২ সালের পরে আমি আপনার চলে যাই মালয়েশিয়াতে বিকজ আমার একটু ডাইভার্সিফাইড ফিল্ডে কাজ করার একটা ইন্টারেস্ট ছিল। মালয়েশিয়াতে আমি 5 ইয়ার্স কাজ করি। সেখানে মূলত আলহামদুলিল্লাহ আমার ক্যারিয়ারের ডিফারেন্ট যে ইন্ডাস্ট্রিগুলো, ফুড অ্যান্ড বেভারেজ, টেক্সটাইল একটা বড় ইন্ডাস্ট্রি ছিল আমার জন্য যেহেতু আমি ক্যারিয়ারটা শুরুই করেছিলাম মার্চেন্ডাইজিং ইন্ডাস্ট্রি থেকে, মার্চেন্ডাইজিং প্রোডাক্ট ডেভেলপমেন্ট গার্মেন্টসে। তারপরে ফুড অ্যান্ড বেভারেজ ছিল, রিয়েল এস্টেট ছিল, পেট্রোলিয়াম ছিল। পাবলিকেশনে কিছুটা কাজ করার সৌভাগ্য হয়েছিল। আমার মূলত ইচ্ছে ছিল যে ডাইভার্সিফাইড ইন্ডাস্ট্রিতে লিডারশিপটাকে একটু আসলে ফ্লারিশ করা। সো আলহামদুলিল্লাহ ওই 5 ইয়ার্সে মালয়েশিয়ান সিঙ্গাপুর বেসড একটা কোম্পানিতে কাজ করা হলো। অ্যান্ড সেখানে থাকা অবস্থায় আমি এমবিএ করলাম। পাশাপাশি ৩ টা সার্টিফিকেশন নিলাম। যেহেতু আমার ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, কোচিং, মেন্টরিংটা খুব একটা ভালোবাসার জায়গা বলতে পারেন। তো 5 ইয়ার্স মালয়েশিয়া থেকে তারপরে আমি ২০১৮ তে দেশে ব্যাক করি। ২০১৮ তে দেশে এসে আমি অল্প কিছুদিন সময় কনসালটেন্সি ট্রেনিং নিয়ে কাজ করেছিলাম। সেখান থেকে আমি আপনার সাইফুরসে জয়েন করি অ্যাজ এ গ্রুপ সিডাব্লিউ হিসেবে। সাইফুরস থেকে আমি ছোট একটা ব্রেক নিয়ে আবার ট্রেনিং ডেভেলপমেন্ট কনসালটেন্সিতে কাজ করি। তারপর আমি সামিট গ্রুপে জয়েন করি। সামিট গ্রুপ থেকে ফাইনালি এখন ক্রিয়েটিভ বিজনেস গ্রুপে। সো দ্যাটস মি ইন এ নাটশেল। ভাইয়া, ১ম এ একটু অন্যরকম একটা প্রশ্ন। সেটা হচ্ছে, আপনি ২০১৮ তে দেশে ব্যাক করেন। তখন কিন্তু অলরেডি আপনি মালয়েশিয়াতে সেটেলড এবং সেখানকার সি লেভেলের একজন এক্সিকিউটিভ হিসেবে কাজ করছেন। তো দেশে কেন ব্যাক করলেন? আ একদম সত্য কথা যদি বলি সেটা হলো যে অবশ্যই ফ্যামিলি। আমি আমি আচ্ছা। আই এম অনলি সন অফ মাই ফ্যামিলি। হ্যাঁ, আমার ছোট বোন আছে একজন। বাবা-মা আসলে। তো আব্বা-আম্মা খুব লোনলি ফিল করছিল। অ্যান্ড হ্যাঁ, অবশ্যই আলহামদুলিল্লাহ I was doing quite well in মালয়েশিয়া, সিঙ্গাপুরে ভালো করছিলাম। বাট আমি মনে করি যে ওই সময়টা ২০১৮ তে আসার সিদ্ধান্তটা আমার জন্য খুব টাফ কল ছিল। বাট আ আমার কাছে মনে হয় যে ওই সময় আসলে আমার তো আ আ প্রচুর মেন্টর আছে লাইফে। তো আমি মূলত মালয়েশিয়ায় থাকা অবস্থায় যার কাছ থেকে মেন্টরিং নিতাম উনি এয়ার এশিয়া গ্রুপের একজন ভাইস প্রেসিডেন্ট ছিল। তো উনি তখন বলল, "জিয়া, আ ইট ইস ইউর রাইট টাইম ফর ইউ টু গো বিকজ আমার কাছে মনে হয় তুমি এখন কন্ট্রিবিউট করতে পারো। বাংলাদেশে এত বড় ইকোনমি, বাংলাদেশে এত বড় ইউথ আছে। সো কনসিডার দিস ইউর কন্ট্রিবিউশন টাইম। তুমি দেশে গিয়ে ফ্যামিলিকেও সময় দেওয়ার পাশাপাশি তুমি আসলে ইউথকে বড় একটা সময় দিতে পারবা।" তো আসলে হ্যাঁ, ফ্যামিলি একটা বড় একটা ফ্যাক্টরস। ফ্যামিলির পাশাপাশি আই গেস হ্যাঁ, কিছুটা কন্ট্রিবিউশন এর একটা 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 শখ বা নেশা বলতে পারেন সেখান থেকেই দেশে ব্যাক করা আরকি। চমৎকার, চমৎকার। সো আমি এখানে দর্শকদের উদ্দেশ্যে আসলে একটু বলতে চাই যে, আমরা যদি
কোনো একটা নেশনকে আসলে ডেভেলপ করতে চাই, ঠিক এভাবেই কিন্তু আমাদের প্রত্যেকের জায়গা থেকে কন্ট্রিবিউট করার জায়গা আছে। জিয়া ভাইয়ের অনেক বড় স্কোপ ছিল। উনার ক্যারিয়ার অলরেডি সেটেলড। উনি টপ ম্যানেজমেন্টে কাজ করছেন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে। সেখান থেকে উনি জাস্ট দেশের ইয়ত প্রজন্মকে কিছু কোনো না কোনোভাবে কন্ট্রিবিউট করার জন্য কিন্তু উনি দেশে চলে এসেছেন। সো ভাইয়া, আপনার মেন্টরিং শব্দটা যেহেতু এখানে উঠে আসলো এবং আপনার মেন্টরের কথা আপনি বললেন। সো মেন্টরিংকে আপনি আসলে বেসিক্যালি মানে শেষ পর্যন্ত আপনার পেশা হিসাবে কেন বেছে নিলেন? আ আ মেন্টরিং এখনো আসলে পেশা বলব না, যেহেতু পেশাগতভাবে আমি এখনো একটা সি-সুট হুম, হুম, হুম। জব করি। মেন্টরিংটা নেশা বলতে পারেন। আচ্ছা। নেশা অ্যান্ড প্যাশন বলতে পারেন। অ্যান্ড ওই যে কমিটমেন্ট এর কথা বললাম যে জি, জি। অবশ্যই এটা একটা বড় একটা কমিটমেন্ট এর জায়গা। আ আমাদের সবার জায়গা থেকে আমাদেরকে আসলে মেন্টরিংটা করা উচিত। বাংলাদেশের যে পরিমাণে ইমেন্স পটেনশিয়ালিটি আমাদের ইয়ুথদের ভিতরে আছে, আ আমরা আসলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এর কথা বলছি। আমাদের আপনার 29% পপুলেশন বিলো ১৫ বছর এইজের নিচে আছে এখন। তার মানে অনেক বড় একটা জনসংখ্যা জনশক্তিতে রূপান্তরিত হওয়ার একটা সুযোগ আছে। আমরা বাংলাদেশে প্রচুর আপনার বেকারত্ব নিয়ে কথা বলি। প্রচুর কথা বলি আমাদের আ গ্র্যাজুয়েট বেকারদের নিয়ে কথা বলি। আমাদের এখনো পর্যন্ত ছেলেমেয়েরা অনেক বেশি, আমি বলব যে ডেস্টিনেশন লেস ভাবে ঘুরছে। ওই জায়গা থেকে আসলে আমার কাছে মনে হয় যে মেন্টরিং এর অনেক বেশি একটা বড় একটা ভূমিকা আছে। আ আমি সহ আমাদের অনেক ইন্ডাস্ট্রি কলিগরা মেন্টরিং করছেন। টার্মটা হতে পারে আসলে এভাবে কেউ অনেকে বলেন না, বা টার্মটার সাথে আমরা নতুনভাবে পরিচিত হচ্ছি। বাট মেন্টরিংটা তো আসলে আদিকাল থেকে হয়ে আসছে। মানে আমার বাবা-মাও আমাকে মেন্টরিং করছে, আমার বড় ভাইও মেন্টরিং করছে, আ আমার ফ্যামিলি মেম্বারও মেন্টরিং করছে। আমি যেখানে জব করছি আমার আমার সিনিয়র কলিগও মেন্টরিং করছে। তো আমার কাছে মনে হয় যে ওই যে কমিটমেন্টের সোশ্যাল কমিটমেন্টের জায়গা থেকে পাশাপাশি যেহেতু আমার লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট কোচিংটা আমার একটা বড় একটা প্যাশনের জায়গা। অ্যান্ড প্রত্যেকটা লিডারশিপের জায়গা থেকে প্রত্যেকটা লিডারকে কোচ হওয়াটা ফান্ডামেন্টাল রেসপনসিবিলিটি। তো বিং এ আ লিডারশিপ জার্নিতে একটা অর্গানাইজেশনের বিজনেসকে ড্রাইভ করতে গেলে আমি যখন অনেকগুলো মানুষের সাথে মিশতে শুরু করলাম, কাজ করতে শুরু করলাম, তখন দেখলাম যে লিডারশিপ সাকসেস এর পিছনে মেন্টরিং এন্ড কোচিংটা ওতপ্রোতভাবে জড়িত। সো কোনো না কোনোভাবে চাকুরি বলেন, ব্যক্তিগত নেশা বলেন, সোশ্যাল কমিটমেন্ট বলেন, সবকিছুর সাথেই আসলে মেন্টরিংটাকে ওতপ্রোতভাবে আমার সাথে নিয়ে আগানো আরকি। আচ্ছা। সো এইজন্যই কি আপনার বই 'মেন্টরস ব্যাকপ্যাক' এসেছে? হ্যাঁ, আসলে মেন্টরেট ব্যাকপ্যাক এর কথা যদি বলি, এটা আসলে ৪ বছর ধরেই লালন করছি। আমি আসলে বইতেও লিখেছি, আমি নিজেকে কখনো অথর হিসেবে দাবি করি না। এটা অনেক বড় একটা, মানে কি বলবো, যে স্পর্ধা করার মতো ব্যাপার। কিন্তু আমি চেয়েছি যে আসলে এই টার্মটার সাথে মানুষ পরিচিত হোক। মেন্টরিং টার্মটা মানুষ জানুক। আমাদের এই সচেতনতাটা তৈরি হোক আমাদের ভিতরে, যে আমাদের প্রত্যেকটা মানুষের লাইফে একজন গাইড বা মেন্টর বা কোচের দরকার হয়। কারণ দেখেন, প্রত্যেকটা দেশের পৃথিবীর সেরা খেলোয়াড়দের একজন করে কোচ আছে। সচিন টেন্ডুলকার বলেন, সাকিব আল হাসান বলেন, আপনার রোনালদো থেকে শুরু করে মেসি। প্রত্যেকটা বেস্ট প্লেয়ারেরও কিন্তু একটা করে কোচ থাকে। সো মেন্টর এন্ড কোচের কনসেপ্টটা আব এভাবেই এসছে যে প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে বেস্ট অফ দ্য বেস্ট কিভাবে করতে পারে। তার প্রত্যেকটা মানুষ কিন্তু আশরাফুল মাখলুকাত। তার ভিতরে ইম্মেন্স পোটেনশিয়ালিটি আছে। কিন্তু এই পোটেনশিয়ালিটি গুলোকে আমরা সবসময় নিজে খুঁজে বের করতে পারি না। আমাকে যখন বাহির থেকে একটা মানুষ দেখে, তখন আমার ভিতরে পোটেনশিয়ালিটি গুলোকে জাজ করতে পারে। তখন আসলে একটা মেন্টর আসলে মেন্টরের ভূমিকায়, কোচের ভূমিকায় তাকে গাইড করতে পারে, তোমার এই জায়গাগুলো আরো ভালো করার সুযোগ আছে। এই জায়গাগুলোতে একটু কারেকশন করলে তুমি আরো অনেক বেশি ভালো করবা। কোনো জায়গাতে হয়তো আমরা ডিমোটিভেটেড ফিল করি, তাকে পজিটিভলি মোটিভেট করা। তো এই ওভারঅল আসলে একটা মানে দেশের একটা ইকোনমিতে একটা ভালো একটা ডেভেলপমেন্ট আনার জন্য আসলে হিউম্যান ক্যাপিটাল অনেক বেশি ইম্পোর্টেন্ট। তার মানে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করা। আর জনশক্তিটা তখনই হবে যখন আসলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষ তার নিজের সম্পর্কে সচেতন হবে, ক্যারিয়ার নিয়ে সচেতন হবে, অ্যান্ড দেশের প্রতি সচেতন হবে। সো এটা একটা জার্নি আই গেস। সো হ্যাঁ, এই কারণেই আসলে মেন্টরিং নিয়ে বইটা লেখা। আচ্ছা। ভাইয়া, আমরা যেহেতু আজকে এই বইটা নিয়ে এবং মেন্টরিং নিয়ে আরো বেশ কিছু আলোচনা করব। সো আমি একটা জিনিস একটু আপনার কাছ থেকে ক্লিয়ার হতে চাচ্ছি যেন অডিয়েন্সের জন্য এটা সুবিধা হয় যে বেসিক্যালি টিচার, মেন্টর, কোচ এই ৩ টা টার্ম অনেকভাবেই এক, জি, আবার অনেক দিক থেকেও কিছু আলাদা। এ নিয়ে যদি আপনি একটু অডিয়েন্সের জন্যই যে যদি জিনিসটা একটু রাইট। আরেকটু আ ক্লিয়ার করতেন। সায়েন্টিফিক্যালি অনেকগুলো ব্যাখ্যা আছে। আমি সায়েন্টিফিক্যালি খুব বেশি ব্যাখ্যায় যাব না। টিচার তো একেবারেই পিওরলি ছোটবেলা থেকেই টিচার দেখেই বড় হচ্ছি। আমাদের লাইফে এখনো টিচার আছে। কোনো একটা স্পেসিফিক সাবজেক্ট ম্যাটারে আমাকে শেখাচ্ছে। আমার ম্যাথের টিচার আছে, ফিজিক্সের টিচার আছে, সায়েন্সের তার মানে টিচার কোনো একটা স্পেসিফিক সাবজেক্ট ম্যাটারে আমাকে শেখাচ্ছে। এমনকি উনি সেই সাবজেক্টটাতে এক্সপার্টিস।
মেন্টরিং এর কথা যদি বলি, একটা টিচারও কিন্তু আমাদের লাইফে মেন্টরিং এর ভূমিকা পালন করতে পারে। আমার লাইফে আমার আর্লি ক্যারিয়ারে আমার যে অঙ্কের টিচার ছিল, বড় ভাই, এলাকার বড় ভাই, অ্যান্ড ওই সময় তো আসলে টিচাররা বড় ভাই হতো, মানে প্রাইভেট টিউটরের কথা বলছি। উনি কিন্তু আমার অনেক বড় মেন্টর ছিল লাইফে। উনি আমাকে বলে দিয়েছে, "তুই ইন্টারমিডিয়েট পাস করার আগে এগুলো শিখবি। তুই ইন্টারে গিয়ে এই কাজগুলো করবি। তুই গ্র্যাজুয়েশনের সময় এগুলো করবি।" তার মানে টিচারও কিন্তু মেন্টরের ভূমিকা পালন করতে পারে। এখন মেন্টরের কথা যদি বলি, মেন্টরটা এমন একজন মানুষ যে আসলে আপনাকে আমাকে পজিটিভলি গাইড করতে পারবে। আপনাকে আমাকে এতটুকু বলতে পারবে যে, আমি যেটা করছি সেটা ভালো অথবা ভালো না। আ আমি এই ভুলগুলো করছি, এই ভুলগুলো হতে পারে আমার এভয়েড করা উচিত। অ্যান্ড এই কাজগুলো করলে আমি হয়তোবা লাইফে এই ভুলগুলোকে এভয়েড করতে পারবো। সো মেন্টরের ব্যাপারটা হলো একেবারেই একজন লিসেনার, বা আপনাকে ভালো বুঝে বা তার অভিজ্ঞতা থেকে আপনাকে প্রপারলি গাইড করতে পারে। অ্যান্ড এটা যেকোনো একটা কমন রিলেশনশিপ হতে পারে। এটা আপনার সাথে, আপনি রানার সাথে, মানে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে, ভাই হিসেবে আপনি আমার মেন্টর হতে পারেন। আ আমার বাবা যদি ফ্রেন্ডলি হয়, আমার মেন্টর হতে পারে। আমার কোনো একটা কাজিন বড় ভাই যদি এসেও মেন্টর হতে পারে। এখন যদি কোচের কথা বলি, কোচটা গ্লোবালি যদি কথা বলেন, কোচিং এর অনেক বড় একটা ইন্ডাস্ট্রি ওয়ার্লড এ আছে। বাংলাদেশে এটা অনেক বেশি লেস প্র্যাকটিস হচ্ছে। কোচিংটা একটা প্রপার মেথোডোলজি, একটা টার্মের মাধ্যমে একটা মানুষকে স্পেসিফিক রোড ম্যাপ করে দেয়। কোচিং যেটা করে, আপনার পার্সোনাল স্ট্রেংথ জানবে, আপনার উইকনেস জানবে, আপনার লাইফে প্রেফারেন্স গুলো জানবে, আপনাকে অ্যাসেস করবে, কিছুটা ডায়াগনোসিস করার মতো আপনার ভালো-মন্দগুলো বুঝে আপনি ক্যারিয়ারে কোন জায়গায় ভালো করতে চান, সেটা করতে গেলে কোন পথ অবলম্বন করে প্রুভেন মেথড এর মাধ্যমে আগাবেন, সেটা কোচ করে দেয়। সো সামহাউ একে অপরের পরিপূরক, বাট ক্ষেত্র বিশেষে ৩ টারই ৩ ধরনের অ্যাপ্লিকেশন আছে। আচ্ছা, চমৎকার। ভাই এখন যদি আপনি আপনার মেন্টরস ব্যাকপ্যাক নিয়ে আমাদেরকে একটু বিস্তারিতভাবে বলতেন যে বইটি আসলে কেন লিখলেন? কারণ যেহেতু আপনি মেন্টরিং আপনার নেশা এবং এটি নিয়ে আপনি অনেকদিন ধরে কাজ করছেন। আপনাকে অনেকেই চেনে, আপনার অনেক ওয়ার্কশপ হয়েছে। স্টিল বই লেখার কেন প্রয়োজনীয়তাটা আসলো এবং মূলত কাদেরকে মাথায় রেখে আপনি বইটা লিখেছেন? আ এই গল্পতে ২ জন মানুষকে মেনশন না করলেই না। আমার আ উম আ এটা ২০১৮ সালের ঘটনা। যদি অল্প করে একটু জাস্ট হ্যাঁ, হ্যাঁ, সিউর বলি। অবশ্যই। ২০১৮ সালে যখন দেশে ১ম আসলাম, তখন তো অনেকেই আসলে অনেকের সাথে দেখা হচ্ছিল। আমিও নেটওয়ার্কিং করছিলাম। তখন আসলে শাহজালাল জোনাক নামে একটা ছোট ভাইয়ের সাথে আমার গল্প হচ্ছিল। তো সেদিন সে আমার সাথে অনেক গল্প করতে লাঞ্চে বলল, "ভাই, আপনি একটা বই কেন লিখছেন না?" তখন আমি তাকে বললাম যে, "বই লেখা আমার পক্ষে পসিবল না, বিকজ এটা অনেক কঠিন কাজ।" তখন সে আমাকে, এখানেও কিন্তু দেখেন রিভার্স মেন্টরিং কাজে এসছে। সে আমার বয়সে ছোট, সে কিন্তু রিভার্স ওয়েতে আমাকে মেন্টরিং করেছে সেদিন। তার কারণে আজকে বইটা লিখতে পেরে। তার মানে এই মেন্টরের ব্যাকপ্যাক বইটা লেখার পিছনে একটা রিভার্স মেন্টরিং আছে। তার মানে ছোটদের থেকে শেখা। জোনাক আমাকে সেদিন বলল যে, "ভাইয়া, এই যে আপনার সাথে বসে আমি ১০ মিনিট কথা বললাম, অনেক কিছু জানতে পেরেছি। আ অনেকগুলো আ মানে ইয়াং জেনারেশন আছে, যারা হয়তো ঢাকার বাইরে থাকে, যারা হয়তো চাইলেই আপনার সাথে বসে গল্প করতে পারছে না। আপনারও সে সময় হচ্ছে না। বই একটা মাধ্যম যেখানে আপনার মেন্টরিংটা বইয়ের মাধ্যমে সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া সম্ভব। তো আপনি সামাজিক দায়বদ্ধতার খাতিরে হলেও মেন্টরিং নিয়ে বা মেন্টরিং কিভাবে করবেন সেটা নিয়ে আপনি একটা বই লেখেন।" তো জোনাকের একটা ইন্সপায়ারেশন সেদিন আমাকে মনে হলো যে আমার ভিতরে একটা দায়িত্ববোধটা বাড়িয়ে দেয় যে, না, আসলে আমার লিখা দরকার। কারণ আমি আসলে চাইলেও সবার কাছে যেতে পারব না, সবাইকে সময় দিতে পারব না। কিন্তু একটা বই হতে পারে তার জন্য একটা, মানে কি বলবো, ওয়ে ফরওয়ার্ড একটা মেন্টর হিসেবে। অ্যান্ড পাশাপাশি আসি আমার এই বইয়ের যেই পাবলিশার অদম্য প্রকাশের যেই আ মানে মানে কি মালিক ডিউক নাজিব, ভাই। ডিউক, হুম। সেও আমাকে ওই ঠিক তার কিছুদিন পরেই বলল যে, "ভাইয়া, আপনি একটা বই কেন লেখেন না? আপনি তো প্রচুর গল্প যখন করেন, আপনার সাথে গল্প করতে ভালো লাগে। আপনার যে গাইডেন্স গুলো মনে হয় যে আসলে এটা ক্যারি করার মতো।" তো যখন ওই যে জোনাকের একটা ইন্সপায়ারেশন, নাজিবের একটা সাহস, ২ টা মিলিয়ে আসলে বইটা করা। আচ্ছা। আমি চেষ্টা করেছি বইটাকে আসলে একটু আগে আপনার সাথে গল্প হচ্ছিল যে জি। আমাদের অ্যাটেনশন স্পান নিয়ে। যে পৃথিবীতে সবচেয়ে কম অ্যাটেনশন স্পান হলো গোল্ডফিশের, অ্যাকুয়ারিয়ামের যেই গোল্ডফিশ। রিসেন্ট স্টাডিতে বলছে ওই অ্যাটেনশন স্পান ৭-৮ সেকেন্ড গোল্ডফিশের থাকে। তার থেকে কম অ্যাটেনশন স্পান এখন আমাদের মানুষদের। ৫-৬ সেকেন্ডের ভিতরে আমরা। তার মানে আমরা এত বেশি ফোকাস ডিস্ট্রাকশন এ ভুগি, আমরা কোন কিছুতে ফোকাস হতে পারি না। তো সে জায়গা থেকে আমি চেষ্টা করেছি যে বইটাতে খুব অল্প করে স্টোরি দেওয়ার জন্য। যে লেটস সে, যেহেতু বইটার নাম দিয়েছি মেন্টরেট ব্যাকপ্যাক, তার মানে কোন একটা মানুষ যদি বইটাকে যেকোনো একটা লেজার টাইমে বসে একটা চ্যাপ্টার পড়ে, কোন একটা চ্যাপ্টার হতাশা নিয়ে, হয়তোবা হতাশা নিয়ে তার মাইন্ডসেটটা কি, বা সে পজিটিভলি কিভাবে হতাশাকে ট্যাকেল করবে সেটা সম্পর্কে পড়া হয়ে যেত। এমন করে অনেকগুলো গল্প আছে।
মেন্টর চুজ করার ব্যাপারে কি জিনিস কিভাবে আপনি আপনি মাথায় রাখবেন? কেন মেন্টর আপনার লাইফে দরকার? অ্যান্ড অবভিয়াসলি অনেক বেশি ইম্পোর্টেন্ট একটা লাইফে আমাদের এখন পার্ট হলো ইমোশনালি ইন্টেলিজেন্ট হওয়া। আমাদেরকে আ আ ইমোশনালি ইন্টেলিজেন্ট হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিগত আ সাকসেসের জন্য। তো ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কিছু লেখা। তো ৪ টা ভাগে ভাগ করেছি। নাম্বার 1 হলো মেন্টরিং নিয়ে কথা বলেছি। কিভাবে মেন্টর চুজ করবেন? যেটা বললেন যে মেন্টর, কোচ, টিচারের ভিতরে পার্থক্যটা কি? ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলেছি। কিভাবে আপনি নিজেকে বুঝবেন? কিভাবে অন্যকে বুঝবেন? কিভাবে সমাজকে বুঝবেন? এটা ব্যক্তিগত সার্থকতার জন্য অনেক বেশি ইম্পোর্টেন্ট। অ্যান্ড তৃতীয়ত লাইফের ডিফারেন্ট স্টেজে আমি ছোটবেলা থেকে মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে যে প্রবলেমগুলো ফেস করে এসেছি, সেই প্রবলেমগুলোকে পজিটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে কিভাবে আপনি আপনি ফেস করবেন। অ্যান্ড সবার লাস্টে লাইফের খুবই কমন কিছু ফিলসফি দিয়ে বইটা শেষ করেছি। সো আমি চেষ্টা করেছি যে বইগুলো একেকটা চ্যাপ্টার একেকটা ছোট স্টোরি টেলিং দিয়ে যেন হয় আরকি। বাহ! চমৎকার। ভাইয়া আপনার তো মানে ১ম এ যেটা বলেছিলাম যে দীর্ঘ ২ দশকের বেশি আপনার এক্সপেরিয়েন্স। তারপরও ডেফিনিটলি এই বইটি লেখার সময় আপনি নতুন করে আরো কিছু স্টাডি করেছেন। সো সেই আ এখান থেকে আপনার এক্সপেরিয়েন্স প্লাস স্টাডি এত বড় একটা মানে ভান্ডার থেকে যদি একটু বলেন, এখন যারা ফ্রেশার বা যারা গ্র্যাজুয়েট তারা যে বিভিন্ন জবের ক্ষেত্রে বা তাদের স্টাডির ক্ষেত্রে, হ্যাঁ? তারা যে বিভিন্ন যে কোন টাইপের ভুলগুলো আসলে বেশি করছে তারা হয়তো বুঝতেও পারছে না যে তারা ভুল করছেন। সো এই জায়গার কোনগুলো তাদেরকে যদি আপনি অ্যাজ এ মেন্টরই যদি বলতে চান যে তোমরা এগুলো করো না বা খুব সংক্ষেপে যদি সংক্ষেপে না এক্সাক্টলি যদি বলি যে বেসিক ২ টা বা ৩ টা মোস্ট ইম্পোর্টেন্ট পয়েন্ট যদি একটু বলেন। ঘুরে ফিরে কনটেক্সট মানে কনটেন্ট নিয়েই কথা বলি। সবার আগে নাম্বার 1 হলো সবচেয়ে বড় ভুল হলো মেন্টর চুজ না করা। ওকে। আ আপনার যদি লাইফে একটা মেন্টর থাকে এমনকি যেই হোক সে আপনার বড় ভাই, সে আপনার আপনার স্কুলের টিচার, আপনার প্রাইভেট টিউশনের টিচার হতে পারে, আপনার কোনো কাজিন হতে পারে, অ্যালামনাই হতে পারে ইউনিভার্সিটির। ওই মানুষটাকে চুজ করলে না আপনার নেক্সট 5 ইয়ার্স জার্নিতে আপনি কি করতে চান সে আপনাকে গাইড করে দিবে। বা আচ্ছা। সে আপনাকে কোয়েশ্চেন করবে। আমরা সবচেয়ে বড় ভুল করি, আমরা কারো গাইডেন্স এ থাকি না, কারো মেন্টরিং এ থাকি না। আজকে যদি যেটা বলে গ্রেটেস্ট অফ অল টাইম প্লেয়ার যাদের কথা একটু বললাম একটু আগে, ওরাও যদি কোচিং এর বাইরে থাকে উনারাও কিন্তু বেস্ট পারফরম্যান্স দিতে পারবে না। ইটস অল অ্যাবাউট ম্যাথ এর মতো। আপনাকে সবার আগে একজন মেন্টর চুজ করতে হবে। এমনকি সেই মেন্টর আপনাকে বলে দিবে যে আপনি একাডেমিক্যালি কিভাবে ভালো করবেন। একাডেমিক থেকে আপনি কি জবে যাবেন না বিজনেসে যাবেন। কোনটাতে গেলে কিভাবে কখন কি করতে হবে সেটা। নাম্বার 2 সবচেয়ে বড় যে ভুল আমাদের ইয়াং জেনারেশনরা এখন করে গ্র্যাজুয়েট হওয়ার আগে বা পরে, আমরা নিজেদেরকে নিয়ে ভাবি না। আমরা প্রিপারেশন নেই না। এটা ইন্টারভিউ দিতে বলেন, ইন্টারভিউ দিতে যাওয়ার সময় বলেন বা যেকোনো একটা জবের প্রিপারেশন এর কথা বলেন। আ এটা আসলে খুব কঠিন একটা সত্য কথা। আমি খুব বেশি পরিমাণ ফেস করেছি রিসেন্ট ডেইজ এ ইন্টারভিউ নিতে গিয়েও। আমাদের ছেলেমেয়েরা সিভিটা পর্যন্ত ঠিকমতো লিখে না। বা সিভির কনটেন্ট এ কি আছে? এত বেশি কপি পেস্ট করে। কপি করার সময় দেখা গেছে যে বইয়ের কথা লিখছে মাই হবিস রিডিং একটা বইয়ের নাম লিখছে। তখন আমি বলি, "আচ্ছা ওই বই থেকে একটা ছোট্ট একটা টেক অ্যাওয়ে বলো তো?" তখন সে বলতে পারবে না বিকজ সে কপি করে এনেছে। সো আমার কাছে মনে হয় যে জেনুইন। আপনি আপনার সিভিটা নিয়ে যখন যাবেন তখন সিভিতে জেনুইন জিনিসগুলোকে পুট করেন অ্যান্ড সবার আগে নিজেকে নিয়ে ভাবেন কিভাবে একটা ইন্টারভিউ করে নিজেকে ফেস করবেন। ইন্ডাস্ট্রিটাকে সিলেক্ট করেন যে কোন ইন্ডাস্ট্রিতে আপনি ভালো করতে চান। আপনি যদি বিজনেস ভালো বুঝেন তাহলে মার্কেটিং ভালো বুঝেন তাহলে মার্কেটিং এর চাকরিটা আগে খুঁজেন। যদি ম্যাথ ভালো বুঝেন তাহলে এটলিস্ট ফাইন্যান্স অ্যাকাউন্টস এর চাকরিগুলো আগে খুঁজুন। কিন্তু আপনি আগে ডিসাইড করেন যে কোন এরিয়াতে আপনি এক্সপার্টিস ডেভেলপ করতে চান। নাম্বার 2 স্পেশালাইজেশন। নাম্বার 1 বললাম মেন্টর চুজ করেন। নাম্বার 2 সাবজেক্ট ম্যাটার। কোন সাবজেক্টে আপনি এন্ট্রি পয়েন্টে ক্যারিয়ার শুরু করবেন। ডে 1 এ সবগুলো ভালো পারবেন না। আমরাও পারিনি। আমরা এখন এই সময়ে এসে ব্যবসা পরিচালনা করতে গিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্ট সম্পর্কে ধারণা রাখতে হচ্ছে। কাজ শিখেছি। কিন্তু ক্যারিয়ারের আর্লি স্টেজে কিন্তু আমি আইটি অফিসার ছিলাম, মাথায় রাখবেন। আইটিতে ভালো পারতাম। হুম। তারপরে সেখান থেকে চলে গেলাম মার্চেন্ডাইজিং এ, সেখানে প্রোডাকশন কোঅর্ডিনেশন ভালো পারতাম। তারপরে সেখান থেকে প্রোডাক্ট ডেভেলপমেন্ট এ গিয়েছি। সেখান থেকে মার্কেটিং। তার মানে ধীরে আপনাকে আগাতে হবে। একটা সাবজেক্ট ম্যাটার নিয়ে কিন্তু আগাতে হবে। তার মানে একটা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হন যে আমি এই জায়গাটায় অনেক ভালো পারি, অন্য ১০ জন থেকে ভালো পারি। ইন্টারভিউ বোর্ডে যেন বলতে পারেন এই কথা। নাম্বার 3 সবচেয়ে বড় যে ভুলটা আমরা করি সেটা হলো কমিউনিকেশন স্কিল ডেভেলপ করি না। উই ডোন্ট নো হাউ টু টক, উই ডোন্ট নো হাউ টু রাইট, উই ডোন্ট নো হাউ টু গিভ এ স্পিচ। সো এই যে পিপল স্কিলসটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। সো যদি রিপিট করি, পিক এ মেন্টর, একটা মেন্টর পিক করা ইম্পোর্টেন্ট। একটা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট পিক করেন কোন সাবজেক্টে আপনি অনেক বেশি ভালো করবেন। নাম্বার 3 বেসিক কমিউনিকেশন বা সফট স্কিলটাকে আয়ত্ত করেন। চমৎকার! খুব সুন্দর করে বলেছেন ভাইয়া। এখন যদি আমরা আরেকটু পরের স্টেজে যাই, মানে আপনি আ
এখন দেশের অন্যতম বড় একটা স্কিল ডেভেলপমেন্ট কোম্পানির সাথে আছেন। সো যারা তাদের ক্যারিয়ারের ২ বছর, ৩ বছর, ৫ বছর পার করে ফেলেছে, তাদেরও কি ডেফিনিটলি মেন্টরশিপের প্রয়োজন আছে না? অবশ্যই তো আছে। সো থাকলে তার অর্গানাইজেশনের ভিতর থেকে সেটা কিভাবে চুজ করতে পারে? বা অর্গানাইজেশনগুলো ধরে নেই যে এক্ষেত্রে আমাদের অডিয়েন্স হচ্ছে যারা কর্পোরেট লিডার আছেন বা যারা টিম লিড করছেন। সো তারা কিভাবে আসলে তাদের টিম মেম্বারদের মেন্টরশিপের জন্য কাজ করতে পারেন? বা আসলে দরকার আছে কিনা? আহ, আমাকে যেটা মনে হয় যে মেন্টরশিপটা আসলে এটা আসলে লাইফ লং জার্নি। আপনাকে সারা জীবন মেন্টরশিপের উপর থাকতে হবে। ওয়ার্ল্ডের অনেক বড় বড় আপনার অর্গানাইজেশনের ওনারদের চেয়ারম্যানদেরও মেন্টর আছে। ইভেন ওয়ারেন বাফেটেরও মেন্টর আছে। সো এটা এক কথায় একদম কনফার্ম যে আপনার আপনার আমার মেন্টর লাগবে। মিড লেভেল এক্সিকিউটিভদের জন্য যারা ২-৩ বছর পার হয়ে গিয়েছে এটা অনেক এক্সট্রিমলি ক্রুশাল টাইম বিকজ এন্ট্রি লেভেল থেকে মিড লেভেল পর্যন্ত মোটামুটি কম বেশি একটু ভুল-টুল করে কম বেশি ভালো-মন্দ করে কাজকর্ম করে একটা জায়গায় যখন আসে তখন ৩ বছরের পর থেকে যে ডেজিগনেশন গুলো ক্যারি করার রেসপন্সিবিলিটি কিন্তু কিছু আরো বেশি বিজনেস ইমপ্যাক্টফুল ডিসিশন নিতে হয়। ওদেরকে আরো ক্রুশাল রোল প্লে করতে হয়। সেই জায়গা থেকে আসলে আপনার সবচেয়ে বড় মেন্টর হলো অবশ্যই আপনার সুপারভাইজার। তো সেক্ষেত্রে আমি বলব যে সুপারভাইজার যিনি তাকে নিজেকেও মেন্টরিং করা জানতে হবে। এমনকি পাশাপাশি আপনাকে আপনার সুপারভাইজার থেকে মেন্টরিংটা নিতে হবে এই কারণে বিকজ আপনার সুপারভাইজারই জানে যে আপনার থেকে তার এক্সপেকটেশন কি অ্যান্ড কিভাবে পারফর্ম করলে আপনি বেটার করতে পারবেন। অ্যান্ড সেই জায়গা থেকে অর্গানাইজেশনগুলোতে বর্তমানে বাংলাদেশে এটা রিসেন্টলি আমি সাধুবাদ জানাবো অনেক অর্গানাইজেশন এই প্র্যাকটিসটাকে এনেছে। আমরাও আমাদের অর্গানাইজেশন এই প্র্যাকটিসটা এনেছি। আমরা আসলে এখন যেটা করার চেষ্টা করছি আমাদের টপ প্ল্যান লিডারদেরকে মেন্টরিং এন্ড কোচিং এর আওতায় নিয়ে এসেছি। সো আমাদের প্রত্যেকটা সিনিয়র লেভেল, এইচওডি লেভেল এমনকি অলমোস্ট যারা এইচওডি টু সি লেভেলে যাওয়ার মতো ক্যাপেবল ওদেরকে আমরা আসলে মেন্টরিং করাচ্ছি, ওদেরকে কোচিং করাচ্ছি কিভাবে ওরা ওদের আ সেকেন্ডারি লেয়ারদের রিসোর্সদেরকে আসলে মেন্টরিং করা হবে। কারণ বিকজ দেখেন একটা ব্যাপার হলো আপনি যখন আপনার কাউন্টার পার্টকে এফিশিয়েন্ট করবেন, আপনার টিমে যখন ৫ জন মেম্বার কাজ করবে, ওই ৫ জন মেম্বার যখন আপনার থেকে বেশি এফিশিয়েন্ট হবে, আপনার লাইফ কিন্তু ইজি। অনেক ইজি। আপনাকে সবার আগে যেটা করতে হবে সেটা হলো যে থ্রু মেন্টরিং অ্যান্ড কোচিং ওদেরকে এম্পাওয়ার করা, থ্রু মেন্টরিং অ্যান্ড কোচিং ওদের সাথে একটা ফ্রেন্ডলি রিলেশন তৈরি করা যেখানে ফিডব্যাক দেওয়া এবং নেয়া ২ টাকেই পজিটিভ থাকতে হবে। টিপিক্যাল বসিং কালচারটাকে উঠিয়ে দিয়ে একটা পিওর একটা মেন্টরিং অ্যান্ড কোচিং রিলেশনশিপের মাধ্যমে আপনাকে নেক্সট লেভেলে যেতে হবে। বিকজ আপনাকে ২-৩ বছরের পর থেকে আপনাকে সুপারভাইজারি স্কিল ডেভেলপ করতে হবে। আপনাকে স্টেক হোল্ডার কমিউনিকেশন একটা ডিপার্টমেন্টের সাথে আরেকটা ডিপার্টমেন্ট কিভাবে কমিউনিকেট করে, কিভাবে এই কাজটাকে আপনার উদ্ধার করে ওই ডিপার্টমেন্ট থেকে নিয়ে আসতে হবে। অনেক বেশি ডাইনামিক কাজ কিন্তু হয়। সে জায়গা থেকে অবশ্যই আপনার লাইফে যেহেতু আপনি প্রত্যেকটা ইয়ার একেকটা বছর একেকটা সিনিয়রিটির দিকে যাচ্ছেন। আপনি সিনিয়র এক্সিকিউটিভ থেকে ডেপুটি ম্যানেজার হবেন, সিনিয়র ম্যানেজার হবেন। এমনও হতে পারে আপনি খুব ভালো পারফর্ম করলে ডুয়াল প্রমোশন পাচ্ছেন। এই জায়গা থেকে প্রপার সাবজেক্ট ম্যাটার মেন্টরিং ইম্পোর্টেন্ট। এই একটা জায়গায় আমি বলব যে আপনার ইন্ডাস্ট্রি মেন্টর চুজ করেন। আপনার যদি ইমিডিয়েট সুপারভাইজার আপনাকে ভালো মেন্টরিং করে আলহামদুলিল্লাহ ইউ আর ভেরি লাকি। আপনার ইমিডিয়েট সুপারভাইজার যদি ভালো মেন্টর না হয়, আপনাকে পজিটিভলি গ্রো না করে লিভ দ্য প্লেস। আই এম সরি আমি খুব স্ট্রেইট ফরওয়ার্ড কথাটা বলব। লিভ দ্য প্লেস। মানুষ আসলে যেটা অলওয়েজ বলে আমরা কিন্তু কখনো কোম্পানি লিভ করি না, বস লিভ করি। সো আমি অ্যাজ এ বস আমি যদি এম্পাওয়ার্ড না করি আমার টিম মেম্বারকে, আমি যদি এনকারেজ না করি, আমি যদি তার ভুলগুলোকে কিভাবে পজিটিভলি ওভারকাম করবে সেটা ধরিয়ে না দিয়ে তাকে গাইড না করি, তাহলে কিন্তু আমি প্রপারলি ভালো লিডার না। সো মেন্টরিং এর জন্য আপনাকে আপনার সুপারভাইজারের কাছে যেতে হবে। পাশাপাশি ওই ইন্ডাস্ট্রিতে কারা খুব ভালো করছে ওদের সাথে কর্পোরেট নেটওয়ার্কিং করেন, বিভিন্ন ইভেন্টে গল্প করেন, ইভেন্টে যান, মিট করেন অ্যান্ড যেকোনো ১ জন বা ২ জনের আন্ডারে পিওরলি মেন্টরশিপে থাকেন। তবে হ্যাঁ, আপনাকে মেন্টরিং এন্ড কোচিং ২ টাই নিতে হবে। পাশাপাশি রিলেটেড ট্রেনিং প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করা, রিলেটেড বই পড়া, এটা একটা কমপ্লিট একটা ডিসিপ্লিন। আপনাকে পার্সোনাল মেন্টরিং এ যেতে হবে, আপনাকে হার্ভার্ড বিজনেস রিভিউ পড়তে হবে, আপনাকে ম্যাকেনজি ইন্টারন্যাশনালের রিসার্চগুলো পড়তে হবে, আপনাকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল মার্কেট কি বলছে সেগুলো নিয়ে স্টাডি করতে হবে। পার্সোনাল এক্সেলেন্স এর জন্য বিভিন্ন বইগুলো পড়তে হবে। সো 360 ডিগ্রি আপনাকে প্রচুর ইনভেস্ট করতে হবে। এমনকি এটা খুব ভালো হয় যে একটা মেন্টর যে আসলে পুরো প্রসেসটা জানে সে যদি আপনাকে গাইড করে তার আন্ডারে থাকা। তো মেন্টরিং আপনাকে নিতে হবে। দ্যাটস প্রিটি অবভিয়াস। ফেইলিউর নিয়ে আমার যেই মাইন্ডসেট সেটা হলো যে আ আমরা টু মাচ অফ টাইম ওয়েস্ট করি ফেইলিউর নিয়ে। এটা আমার লাইফের আপনি যদি আমার ফেইলিউর বলেন,
আমার ফেলিউর আমি ফেলিউর নিয়ে সময় নষ্ট করেছিলাম লাইফে একটা স্টেজে। এটা একটা গ্রেট আ আ লেসন। আমি আমি কোনো একটা সার্টেন স্টেজে হয়তোবা আমার বড় ফেলিউর কি ছিল? আমি আমি যখন এসএসসি পরীক্ষা দেই, বা আমার বেহেশতবাসী বাবা জান্নাতবাসী হয়ে গিয়েছেন গত বছর। তো আব্বা জানতেন যে আমি খুব ভালো স্টুডেন্ট না। আমার পড়াশোনা খুব বেশি আমাকে টানতো না। তখন আব্বার একটা চিন্তা ছিল যে ওরে কমার্স-টমার্স দিলে পারবে না। ওকে কোনরকম ঠিক আছে, ইউ বেটার আর্টস, একটু পড়ে-টরে পাস করতে পারবা। এট লিস্ট তুমি পড়াশোনাটা করো। তো আমার লাইফে ওইটা একটা বিগেস্ট ফেইলিউর ছিল যে আমি প্রপারলি আইডেন্টিফাই করতে পারি না যে আসলে আমি কি আর্টস এ ভালো করব না কমার্স এ ভালো করব। তখন যদি আমি একটু সাহস নিয়ে আব্বাকে বলতাম যে, "আব্বা, আমার মুখস্থ বিদ্যা খুব বেশি ভালো লাগে না বা এনজয় করছি না।" কিন্তু আমি আসলে ওইটাকে অ্যাকসেপ্ট করে পড়ার চেষ্টা করেছি। যেহেতু একটা সময় দেখলাম তখন আমাদের প্রচুর আপনার ওই যে নৈবেত্তিক প্রশ্ন হুম, আসতো, হুম, প্রচুর মুখস্থ করতে। তো হুম। আমি কখনোই এতটা ভালো লাগতো না কনটেন্ট ভালো না হলে। তো আমি কিন্তু এসএসসি পরীক্ষায় 2nd ডিভিশন পেয়েছিলাম। আমার রেজাল্ট ভালো ছিল না। that was my part of initial failure. অ্যান্ড সেই ফেইলিউর থেকে আমার সবার আগে যে লার্নিং সেটা হলো যে আমাদের আর্লি স্টেজে আমাদের কথা বলা জানতে হবে। আমাদেরকে somehow আমাদের মত প্রকাশ করাটা পজিটিভলি প্যারেন্টসদের সাথে, যে হ্যাঁ, আমাকে যদি আমার প্যারেন্টস যদি প্রেফারেন্স দেয় তুমি এটা করো। আমি যদি এটা ভালো ফিল না করি, কম্প্রোমাইজ না করে, প্যারেন্টস এর সাথে বেয়াদবি না করে, প্যারেন্টসকে ফ্রেন্ডলি ম্যানারে কনভিন্স করা, নিজেকে সেল করতে পারা যে হ্যাঁ, আমি এটাতে ভালো না। আমার কাছে মনে হচ্ছে আমি এটাই ভালো করব। আমাকে সুযোগটা দেয়া যায় কিনা। তো আমি কিন্তু ঠিক সেম কাজটা করেছি ইন্টারমিডিয়েটে গিয়ে। তখন আমার এক বড় ভাই বলল যে, "তোর যেহেতু এসএসসিতে রেজাল্ট ভালো হয়নি অ্যান্ড ইউ সাউন্ডস তুমি কমার্স ভালো করবা, তুমি কমার্সটা নিয়ে পড়াশোনা করো।" তখন কিন্তু আমি একটা রাইট মেন্টরি নিয়ে কমার্সে পড়ে কিন্তু আলহামদুলিল্লাহ বাকি সময়টা কিন্তু আমি কমার্স বেসড বিজনেস থেকে কিন্তু ভালো করতে পেরেছি। সো আমার লাইফে ১ম ফেইলিউর যেটা বলব যে আ নিজের স্ট্রেংথ না জানতে পারা। এটা সবার লাইফের ফেইলিউর। আমি আমার নিজের স্ট্রেংথটাকে আইডেন্টিফাই করি না যে কোনটা আমার স্ট্রেংথ, কোনটা আমার উইকনেস। যদি আপনার স্ট্রেংথ অ্যান্ড উইকনেসটাকে আইডেন্টিফাই করতে পারেন, লাইফে যেকোনো ফেইলিউর থেকে ওভারকাম করতে পারবেন। অ্যান্ড আমি এখন এজ এ মেন্টর সবাইকে এই জিনিসটা বলার চেষ্টা করি যে, তুমিও তোমার উইকনেস অ্যান্ড স্ট্রেংথটাকে আইডেন্টিফাই করো। অ্যান্ড যখন তোমার স্ট্রেংথটা আইডেন্টিফাই করবে, স্ট্রেংথের পেছনে বেশি সময় ব্যয় করো। উইকনেসটা আইডেন্টিফাই করার পর উইকনেসটাকে কিভাবে ওভারকাম করবো সেটার জন্য একটা কিছু পলিসি এপ্লাই করো। সো আ হ্যাঁ, ফেইলিউর নিয়ে আসলে সময় বেশি নষ্ট করার কিছু নাই। ফেইলিউর নিয়ে যত বেশি সময় নষ্ট করবেন, তত বেশি পিছিয়ে যাবেন। বরং ফেইলিউরটাকে ওভারকাম করে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াটাই হলো মেইন লক্ষ্য যেকোনো মানুষের জীবনে। এটা আমার অনেক বড় দুঃখ বলতে পারেন। আমি আচ্ছা। সবসময় এই জিনিসটা নিয়ে আমার কাছে খুব দুঃখ হয়। স্পেশালি এই দুঃখটা বেশি হয় যখন আমি ইন্টারভিউ বোর্ডে থাকি। যখন খুব ইয়াং একটা ছেলে বা মেয়ে আমাদের সাথে ইন্টারভিউতে আসে। আমি 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 মূলত খুব ফ্রেন্ডলি ম্যানারে ইন্টারভিউ নেই। আমি ইন্টারভিউ নেওয়ার সময় সবাইকে বলি যে, আ "ইউ শুডন্ট বি নার্ভাস।" তুমি নার্ভাস হইও না, বিকজ তুমি যদি নার্ভাস হও তাহলে তোমার পটেনশিয়ালিটিকে আমি বুঝতে পারব না। বিকজ একটা মানুষ যখন নার্ভাস হয় তখন তার ভালোটাকে আমরা বুঝতে পারি না। সে নার্ভাস হয়ে গুবলেট পাকিয়ে ফেলে। তো সবার আগে আমি যেটা করার চেষ্টা করি, তাকে খুব ফ্র্যাঙ্কলি ম্যানারে বলি যে, "তুমি তোমার বেস্টটা দিয়েই কথা বলো আমার সাথে। তুমি তোমার ফ্রি ফ্র্যাঙ্ক কথা বলো। তুমি যেটা পারো সেটাও বলো, যেটা পারো না সেটাও বলো, কিন্তু ফ্র্যাঙ্কলি বলো।" তো আমরা বেশিরভাগ সময় যেটা হয় কি, আমরা প্রচুর কোয়েশ্চেন করি ওকে। সে প্রত্যেকটা কোয়েশ্চেনের উত্তর দেয়। আমি খুব বেশি আগ্রহ হয়ে শুনতে চেষ্টা করি যে সে আমাকে একটা কোয়েশ্চেন করবে। কারণ কোয়েশ্চেনটা কি? আমি অনেককে জিজ্ঞেস করি যে, তোমার কি কোনো কিছু জিজ্ঞেস করার আছে?" সে বলে যে, "না স্যার।" মানে ভাবটা এমন যে কোনরকম উঠে গিয়ে ১ গ্লাস পানি খেতে পারলেই হয়। আমি এই কোয়েশ্চেনটা খুব বেশি চাই, বা আমি চাইবো আমি আমি আমার আর্লি স্টেজে করতে পারলে আমিও ভালো করতাম। যে কেউ আমাকে এই কোয়েশ্চেনটা করুক যে, "স্যার বা ভাইয়া, আমার তো আপনি ইন্টারভিউ নিলেন। আশা করি আমি ভালো করেছি বা খারাপ করেছি। এখন আমার জানা দরকার, এই যে আমি যদি এখানে সিলেক্টেড হই আপনার কোম্পানিতে, বা আমি যদি আপনার সাথে কাজ করি, আমি নেক্সট 3 ইয়ার্স এ আপনার থেকে কি শিখতে পারবো?" এই কোয়েশ্চেনটা আমাকে কেউ করে না। এটা আমার সবসময় একটা দুঃখ। আমি মনে করি যে এই কোয়েশ্চেনটা সবার করতে পারা উচিত। আপনি যখন কোথাও কোনো ইন্টারভিউতে যাবেন, কোথাও কোনো বিজনেস ডিলে যাবেন, শুধু আপনি কি দিবেন বা বিজনেস ডিলটা থেকে বড় কথা, আপনি আপনার সামনের মানুষকে জিজ্ঞেস করেন যে, "আমি নেক্সট 3 ইয়ার্স আপনার সাথে থাকলে আমি কি শিখতে পারবো?" আমি আমার প্রত্যেকটা কলিগকে বলি যে, "আমার সাথে তোমরা কাজ করার পর 3 ইয়ার্স পরে যদি আমাকে বলো যে, 'ভাইয়া, আপনার সাথে 3 বছরের থেকে আমি কিছু শিখিনি, এটা আমার বিগেস্ট ফেইলিউর আমার লাইফে।'" সো আমি বলব যে, আ এই প্রশ্নটা আমি পাই না যে, আ আপনার সাথে থেকে বা আপনার কোম্পানিতে কাজ করে বা আপনার ডিপার্টমেন্টে কাজ করে আমি আমার নিজেকে কোথায় দেখতে পাবো? এটা করার পেছনে সবচেয়ে বড় একটা কারণ হলো যে এটা তো ইটস অল অ্যাবাউট আ জার্নি। আপনি যদি কোন জব করেন, আপনি যদি কোন একটা পার্টনারশিপ এ আসেন, আপনাকে সবার আগে জানতে হবে যে একটা জার্নি তো মাত্র শুরু হয়।
লেটস সে আপনি কোথাও যাবেন, মাত্র জার্নিটা শুরু করেন, জার্নিটা কিন্তু শেষ করেননি। সো আপনি যদি আমার সাথে কোনো একটা জবে ঢুকেন, কোনো একটা ডিপার্টমেন্টে কোনো একটা জবে ঢুকেন, আপনি যদি এন্ট্রি লেভেল হন বা আপনি যদি মিড লেভেল হন, আপনাকে সবার আগে এটা জানতে হবে যে নেক্সট ৩ বছর পরে আমি কোথায় যাচ্ছি। বা আপনাকে এটা বোদার করতে হবে যে আমি যে জয়েন করছি এখানে, আমি যে এখানে জবটা করতে ঢুকছি বা আমি যে বিজনেসটা করব, নেক্সট ৩ বছর ডাউন দ্য লাইনে আমার ডেস্টিনেশনটা কোথায়? আমাদের সবচেয়ে বড় কনসার্ন হলো আমরা গন্তব্য নিয়ে ভাবি না। আপনাকে সবার আগে গন্তব্য নিয়ে ভাবতে হবে যে আমি এক্সাক্টলি কোথায় যাচ্ছি। সো আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি সামনে কোথায় যাবো বা আমি যেই অবজেক্টিভ নিয়ে আপনার সাথে জয়েন করছি, আমার লাইফের ইচ্ছা হলো আমি ৫ বছরের ভিতরে ম্যানেজার হবো। আমি ৫ ইয়ার্স এ ডিপার্টমেন্টের হেড হবো বা আমি ৫ ইয়ার্স এ এই ইন্ডাস্ট্রিতে ওয়ান অফ দ্য টপ লাইন এক্সিকিউটিভ হবো। তার জন্য আপনাকে জার্নিটা জানতে হবে। সো ওই কোম্পানি বা ওই ব্যক্তি আপনার ওই জার্নিতে আদৌ সহায়তা করতে পারবে কিনা সেটা জানতে পারাটা আপনার উচিত বা জানতে চাওয়াটা উচিত। সো গন্তব্যটা জানার জন্য আপনার এই কোয়েশ্চেনটা করা উচিত। ফ্র্যাঙ্কলি বললে বলব যে আ ডিফারেন্স নেই। আমি যা হতে চেয়েছি তাই হয়েছে। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সেটার পেছনে একটা বড় একটা কারণ হলো যে আই এম ভেরি ভিজুয়াল পারসন অ্যান্ড অ্যাকর্ডিং টু নিউরোসায়েন্স, নিউরোসাইকোলজি বা নিউরোসায়েন্স যেটা বলে যে আপনাকে আপনার ডেস্টিনেশনকে ভিজুয়ালাইজ করতে হবে। আ ছোটবেলা থেকেই আমি আব্বাকে চাকরি করতে দেখেছি অ্যান্ড অবশ্যই যেহেতু আমি কখনো বিজনেসম্যান হওয়ার ওভাবে স্বপ্ন দেখিনি। হতে পারে বিজনেসম্যান হতে চাইলে আমি বিজনেসও ভালো করতাম। বাট যেহেতু আমার কাছে মনে হয়েছে আমি সবসময় আব্বাকে দেখি চাকরিজীবী হিসেবে বড় হই, তার মানে আমার বড় অফিসার হওয়ার আর কি ইচ্ছে ছিল। আলহামদুলিল্লাহ কত বড় অফিসার হতে পেরেছি জানি না, বাট একটা ছোটখাটো বড় অফিসার হয়েছি। হ্যাঁ, আমি খুব প্রিসাইজলি ছোটবেলা থেকে আ একটা জিনিসকে ভিজুয়াল করতাম, সেটা হলো কর্নার রুম। আমার আর্লি ক্যারিয়ার স্টেজে আজ থেকে ২০ বছর আগে আমি যখন যে অফিসটাতে ১ম চাকরি করেছি, আমার ওই ছোট্ট টেবিল চেয়ারে বসে থেকে আমি কোণাতে আমার জেনারেল ম্যানেজারের রুমের দিকে তাকিয়ে থাকতাম। আমাকে প্রচন্ড পরিমাণে রুমটা অ্যাট্রাক্ট করতো। এমনকি ওই রুমটা যখন অ্যাট্রাক্ট করতো, ব্যাক অফ মাইন্ডে আমি ডিজাইন করতাম যে ওই রুমে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে। সো রুমে যাওয়ার জন্য আমাকে সবার আগে সিনিয়র এক্সিকিউটিভ থেকে ম্যানেজার হইতে হবে। ম্যানেজার হতে গেলে আমাকে এই কাজটা জানতে হবে। ম্যানেজার হতে গেলে আমাকে সুপারভাইজারি স্কিল জানতে হবে। ম্যানেজার হতে গেলে আমাকে এই কাজগুলোতে এক্সপার্টিস হতে হবে। তারপর ম্যানেজার। ম্যানেজার হওয়ার পরে তারপর আমি নেক্সট লেভেলে যাব। সো আ আই এম ভেরি স্ট্রং ভিজুয়াল পারসন অ্যান্ড আজ থেকে ১৫ বছর আগে ফ্ল্যাশব্যাকে আমি যেই রুমটাকে ভেবেছি, বাই দ্য গ্রেস অফ গড, বাবা-মার দোয়ায়, আপনাদের সবার দোয়ায়, ভালোবাসায়, উইথ এ প্রুভেন ভিজুয়ালি অ্যাট্রাক্ট করে আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি। হ্যাঁ, যেহেতু আমি ডিজাইন করতে পেরেছিলাম, চেয়েছিলাম যে আমি ওই জায়গায় যাবো। অ্যান্ড যাওয়ার জন্য একটা রোড ম্যাপ ছিল ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করে যে আজ থেকে ১০ বছর পরে আমি এই জায়গাটায় যাবো। এই জায়গায় যাওয়ার জন্য এই কয়টা বই আমাকে পড়তে হবে, এই সাবজেক্টে আমাকে এক্সপার্ট হইতে হবে, এই কয়টা মেন্টরের সাথে আমার কানেকশন থাকতে হবে, এই কয়টা ইন্ডাস্ট্রি আইডিয়া থাকতে, তার মানে প্রিটি মাচ একটা রোড ম্যাপিং করে একটা প্ল্যান করে আমাকে আগাতে হয়েছে। অ্যান্ড যেহেতু আলহামদুলিল্লাহ আমি আগাতে পেরেছি, তার ভিতরে ছোটখাটো ২-১ টা ভুল হয়েছে। সেই ভুলগুলো হতে পারে মেন্টর আমাকে হেল্প করেছে। কিছু সময় মেন্টর ছিল না। আ সেটা করেই কিন্তু আজকে এই জায়গায় আসতে পেরেছি। সো হ্যাঁ, যদি ইন এ নাটশেল বলি, যেটা ফ্ল্যাশব্যাকে দেখেছিলাম, আলহামদুলিল্লাহ সেটা ভিজুয়াল করার কারণে আজকে আসতে পেরেছি। নেক্সট 20 ইয়ার্স এ সবার আগে যাবো সুস্থ থাকা। আ নেক হায়াত আল্লাহ যেন দান করে, সুস্থ থাকতে পারি। অ্যান্ড অবশ্যই এখনকার এইজে এসে, এখনকার স্টেজে এসে বলব যে আ আমরা যারা এই লেভেলে আছি, সি-সুট লেভেলে, CXO লেভেলে কাজ করি, আ আমি আমার মেন্টরদেরকে, সিনিয়রদেরকে দেখে যেটা শিখি, আমার আমার যে বস, কারেন্ট বস, আমাদের গ্রুপ চেয়ারম্যান মনির ভাইকে দেখে, এখন শুধু চাই হাম্বল থাকা। কিভাবে হাম্বল থাকতে পারি? আ এখন আর লিডারশিপ বা টাইটেল ওরিয়েন্টেড না। এখন লিডারশিপটা ইমপ্যাক্ট অ্যান্ড কন্ট্রিবিউশন ওরিয়েন্টেড যেন করতে পারি। আ খুব বেশি স্বপ্ন দেখি যে চাকরি জীবনের পাশাপাশি সামনের যে ২০ বছর যদি আল্লাহ সুস্থ রাখে, আ অনেকগুলো মানুষের জীবনে পজিটিভ ইমপ্যাক্ট করা। আমার বইয়ের মাধ্যমে, আমার বিভিন্ন মেন্টরিং সেশনের মাধ্যমে, বিভিন্ন ট্রেনিং সেশনের মাধ্যমে আ ইয়াং জেনারেশনকে পজিটিভিটিতে উদ্বুদ্ধ করা, বিলিফ সিস্টেমটা কিভাবে স্ট্রং করা যায় সেটাতে তাকে এনকারেজ করা। তার জন্য একটা ভিশন বোর্ড থাকে। সেজন্য নিজেকে নিয়ে প্রচুর পরিমাণে ভিজুয়ালি স্বপ্ন দেখা শিখে কিভাবে প্রোডাক্টিভলি টাইম ব্যয় করা। সো আমি মনে করি যে হ্যাঁ, আ মানে চাকরি অ্যান্ড বিজনেসের পাশাপাশি নেক্সট 20 ইয়ার্স এর গোল হলো গিয়ে যত বেশি পরিমাণ মানুষের জীবনে ইমপ্যাক্ট এনে পজিটিভ চেঞ্জ আনাটাই হলো আমার এখন মানে একমাত্র, মানে বলেন যে স্বপ্ন, ইচ্ছা, আগ্রহ। অডিয়েন্সের জন্য বলবো থ্যাংক ইউ ফর লিসেনিং টু মি। আ আমি জানি না কতটুকু গুছিয়ে কথা বলতে পারি, বাট আমি আমি খুব বেশি পরিমাণ বিলিভ করি হিউম্যান ভ্যালুজ এ।
সবাইকে একটা কথা বলি, প্রত্যেকটা মানুষের জীবনে নিজের সম্পর্কে সচেতন হওয়াটা অনেক বেশি জরুরি। নিজের সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি আ আপনার আশেপাশের মানুষগুলো সম্পর্কে আ আ সচেতন হওয়া, সম্পর্কগুলোকে সচেতনভাবে আ ভ্যালু করা, আ অ্যান্ড নিজের সম্পর্কে এতটুকু উপলব্ধি থাকা যে আমি নেক্সট 5 ইয়ার্স 10 ইয়ার্স ডাউন দ্য লাইনে যে জায়গায় যাবো, সেটা আমার জার্নালে এন্ট্রি করা আছে কিনা। ডেস্টিনেশনটাকে ভিজুয়ালাইজ করাটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। তো আ সোশ্যালি, ইমোশনালি ইন্টেলিজেন্ট থাকাটা ইম্পোর্টেন্ট। তার মানে আপনার আবেগটাকে বুঝতে পারা, আপনার চারপাশের মানুষকে বুঝতে পারা, এমপ্যাথিক হওয়া, মানুষকে ভালোবাসতে শিখা, গিভার হওয়াটা ইম্পোর্টেন্ট। আ স্বপ্ন দেখতে পারাটা ইম্পোর্টেন্ট। সবার লাস্টে একটা কথা বলে শেষ করব যে, আমরা বাংলাদেশে এই কথাটা খুব বেশি শুনি বা আমিও বলি যে আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। একটা কমন মেসেজ সবাইকে দিতে চাই, সেটা হলো যে আ আমার স্ট্যাটাস মধ্যবিত্ত, কিন্তু স্বপ্ন কিন্তু কখনো মধ্যবিত্ত হয় না। স্বপ্নটাকে অনেক বেশি বড় করে দেখুন, যেন স্বপ্নের থেকেও আপনি বড় হতে পারেন। তো আ পরিশেষে এটাই বলব যে হ্যাঁ, মানে মধ্যবিত্ত স্বপ্ন দেখার দরকার নেই। স্বপ্নটাকে বড় করে দেখুন। ইমোশনালি ইন্টেলিজেন্ট হন। নিজের লাইফের 5 ইয়ার্স, 10 ইয়ার্স প্রত্যেকটা ডেস্টিনেশনকে এখনই কাগজে কলমে লিখে টাইম অ্যান্ড অ্যাকশন ক্যালেন্ডারের মাধ্যমে মাসে, বছরে ভাগ করে সামনের দিকে এগিয়ে যান। থ্যাংক অসংখ্য ইউ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। আশা করি এই এপিসোড থেকে আপনারা ডেফিনিটলি অনেক, অনেক কিছু লার্ন করতে পারবেন। সো আমি আপনাদেরকে অনুরোধ করব, আহ্বান জানাবো, এখান থেকে আমাদের টাইম স্প্যান তো থাকবেই, বাট স্টিল যতটুকু সম্ভব আপনারা এখান থেকে লার্নিং অপরচুনিটি নিতে পারেন। আজকের পর্ব এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খুব শীঘ্রই আবার আসবো ইনশাআল্লাহ গল্পগ্রাফির নতুন এপিসোড নিয়ে। আসসালামু আলাইকুম।